ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন। আমরা এখন একটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে মাল্টি বেগার রিটার্ন বানিয়ে দেওয়ার, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং বিজনেস মডেলও ঠিকঠাক আছে। দেখুন, আমি সবসময় বলি যে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আগে কোম্পানিটার বিজনেসটাকে দেখতে হবে। যদি বিজনেস ঠিক থাকে তাহলে কোম্পানি লং টার্ম ধরে ঠিকঠাক কাজ করবে, আর যদি কোম্পানি লং টার্ম ধরে ঠিকঠাক কাজ করে তাহলে কিন্তু কোম্পানিটা আপনাকে লং টার্মে কিন্তু কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে। তো অ্যাট ফার্স্ট কিন্তু কোম্পানির বিজনেস দেখা উচিত। চলুন আমরা তাই করব। আগে আমরা কোম্পানির বিজনেসটা দেখে নেব। দেখুন, প্রথমেই বলেছি কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের কোম্পানি। কোম্পানিটা দেখুন কেমিক্যাল কোন কোন ইন্ডাস্ট্রির জন্য বানাচ্ছে। দেখুন, অ্যাগ্রোকেমিক্যাল সেগমেন্টের জন্য কোম্পানিটা তার প্রোডাক্ট কিন্তু তৈরি করছে। ডাই এবং পিগমেন্ট এর জন্য কোম্পানি তার প্রোডাক্টটা কিন্তু তৈরি করছে। তারপরে যদি দেখি, দেখুন ফার্মাসিউটিক্যাল আছে, ফার্মাসিউটিক্যাল এবং ফুয়েল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার আছে। দেখুন, রাবার সেগমেন্টে আছে, তার পাশাপাশি কিন্তু পেপার সেগমেন্টেও কোম্পানিটার এক্সপোজার আছে। এবং তারপরে যদি দেখি তাহলে ডিটারজেন্ট, অর্থাৎ আমরা বাড়িতে যে ডিটারজেন্ট ব্যবহার করি সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। এবং পার্সোনাল কেয়ার, অর্থাৎ আমরা যেসব পার্সোনাল কেয়ারের জিনিসগুলো ইউজ করি তার জন্য কিন্তু কোম্পানিটা তার প্রোডাক্টটা তৈরি করছে। আমরা যদি কোম্পানিটার ক্লায়েন্ট দেখি না, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আদিত্য বিড়লা, ডিভিস ল্যাব রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, ইন্ডিয়ান অয়েল রয়েছে, লুপিন রয়েছে, ডক্টর রেড্ডিস, জুবিলিয়ান রয়েছে, বায়োকন রয়েছে, জাইডুস রয়েছে, ক্যাডিলা রয়েছে, সান ফার্মা, অরবিন্দু ফার্মা, পিআই ইন্ডাস্ট্রি বলুন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু কত বড় ক্লায়েন্ট বেস দেখেছেন। অতুল অটো রয়েছে, আরতি ইন্ডাস্ট্রিজ রয়েছে। তাহলে আমরা যে কোম্পানির ক্লায়েন্ট বেস দেখলাম এবং কোম্পানি কোন কোন সেগমেন্টে তার প্রোডাক্টটাকে তৈরি করছে সেটা দেখলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখলে বলা যায় যে কোম্পানির বিজনেস যেটা করছে সেটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস হবে। কেমিক্যাল সেক্টরের কোম্পানি, কোম্পানিটা কিন্তু 10 বছরের পুরনো এক্সপিরিয়েন্স রয়েছে। অর্থাৎ আপনি যে কোম্পানিটাকে চুজ করবেন সেই কোম্পানিটা অ্যাটলিস্ট 10 বছর যে কোম্পানিটা চলেছে সেই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানিটার ক্লায়েন্ট বেস এবং কোম্পানিটার প্রোডাক্ট কিন্তু যা আছে কোম্পানি চলবে। কোম্পানির যে প্রোডাকশন ইউনিট রয়েছে সেই প্রোডাকশন ইউনিট কোথায় কোথায় রয়েছে, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, দেখুন গুজরাটে রয়েছে। কোথায়? দুটো, একটা হচ্ছে দাহেজ দাহেজ এবং নান্দেসারি, ঠিক আছে। মহারাষ্ট্রেও কোম্পানিটা দুটো ইউনিট রয়েছে। কী কী রয়েছে দেখুন, মহারাষ্ট্রে তালোঝা এবং রোহা, আর হায়দ্রাবাদে রয়েছে একটা ইউনিট, সেটা হচ্ছে তেলেঙ্গানায়। তো কোম্পানি টোটাল কিন্তু 5টা ইউনিট রয়েছে, ঠিক আছে। আমরা একটু আগে দেখলাম যে কোম্পানি কোন কোন সেগমেন্টের জন্য কাজ করছে। অ্যাগ্রোকেমিক্যাল বলুন, কালার বলুন, রাবার বলুন, ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল বলুন, স্পেশালিটি কেমিক্যাল বলুন, এবং আদার হচ্ছে ফাইন কেমিক্যাল বলুন। তো সেই সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা হচ্ছে কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছিলাম সেই কোম্পানির নাম হচ্ছে দীপক নাইট্রেট। কেমিক্যাল সেক্টরের কোম্পানি, কোম্পানির ক্লায়েন্ট বেস এবং কোম্পানির প্রোডাক্ট, অর্থাৎ কোম্পানি যে যে সেগমেন্টে কাজ করে সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে কোম্পানি যে বিজনেস সেটা কিন্তু লং টার্ম চলবে। তাহলে বিজনেস লং টার্ম চলবে মানে কোম্পানি লং টার্ম চলবে, আর কোম্পানি লং টার্ম চলবে মানে কোম্পানির ইনভেস্টারদের কিন্তু কোম্পানিটা লং টার্ম পয়সা বানিয়ে দেবে। দেখুন, আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছর অনলি ফর 10% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 945% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা তার হাই থেকে এখনও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তাহলে দেখলে দেখা যাবে তার হাই থেকে কিন্তু এখনও কোম্পানিটা কত পার্সেন্ট? 20% ডিসকাউন্টে চলছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটারও কিন্তু খারাপ সময় শেষ। দেখুন, খারাপ সময় শেষ এই জন্যই বলছি যে আপনি জানলেন কী করে খারাপ সময় শেষ, মনে আসতেই পারে আপনাদের যে দেখুন কেমিক্যাল সেক্টরের কোম্পানি অ্যাজ ইট ইজ কিন্তু আইটি সেক্টরের কোম্পানি। আপনি যদি এইসব কোম্পানিগুলোর পিএনএল দেখেন, পিএনএল মিন্স যে কোয়ার্টারলি যে রেজাল্টগুলো বেরোয় না, সেখানে যদি আপনি দেখেন তাহলে সেগমেন্টে দেখবেন যে কোম্পানিগুলোর ম্যাক্সিমাম বিজনেস হচ্ছে বাইরের দেশে, অর্থাৎ ইউরোপ কান্ট্রিগুলো এবং আমেরিকার বা উত্তর আমেরিকার কান্ট্রিগুলো। ভারতে বা এশিয়ার কান্ট্রিগুলোতে কোম্পানিগুলোর এক্সপোজার খুব কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টোটাল বিজনেসটাই হয় হচ্ছে কেমিক্যাল সেক্টরের, হচ্ছে আইটি সেক্টরের মতন কিন্তু এক্সপোর্ট। তো সেইখানে ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছিল বলে কিন্তু এই কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়েছে। তো কেমিক্যাল সেক্টরের সবকটা কোম্পানির অবস্থা কিন্তু একই। আপনি দেখলে দেখতে পারবেন যে কেমিক্যাল সেক্টরে কিন্তু প্রায় প্রতি কটা কোম্পানি ঠিক এই টাইম পিরিয়ড থেকে, অর্থাৎ যখন থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো
সেই টাইম পিরিয়ড থেকে ইনফ্লেশন এই যে মাথাচাড়া দিয়েছে, এই সময়টা কিন্তু প্রায় 2 বছর প্রতি কটা কোম্পানি কিন্তু এরকম ডাউনফল দেখা গেছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্য আমি বললাম যে খারাপ সময় শেষ কেন, কারণ ওখানে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে। ইনফ্লেশন কন্ট্রোলে আসার জন্য কিন্তু ফেড রেট কাটের কথা বলছে, আর রেট কাট করলে কিন্তু কোম্পানিগুলোর বিজনেস আবার শুরু হবে ভালো মতন, কারণ কোম্পানিগুলো অর্ডার পাবে ভালো মতন। চলুন আমরা কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি না, দেখলে দেখা যাবে, দেখুন 1000, 1400, 1800 কোথায় দাঁড়িয়েছে, 2200, 2500, 2597, প্রায় 2600 বলতে পারেন। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়াচ্ছে। রিজার্ভটা কি? রিজার্ভটা হচ্ছে কোম্পানির ইনকাম হচ্ছে, খরচা হচ্ছে, রিজার্ভটা হচ্ছে সেভিংস। তো আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি, দেখুন লং টার্ম বোরোয়িং হচ্ছে কত, 0। কোম্পানির কিন্তু কোনো রকম কোনো বোরো নেই। শর্ট টার্ম বোরোয়িংও দেখুন 0, অর্থাৎ কোম্পানি কিন্তু পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। তাহলে কোম্পানি ডেট ফ্রি মানে কোম্পানির এই বাইন্ডিংস নেই যে তার প্রফিট যেটা হবে সেখান থেকে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট কোথাও কেটে যাবে। তো প্রফিটটা কিন্তু পুরোপুরি কোম্পানির ঘরেই থাকবে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলেও দেখা যাবে কোম্পানির কাছে অলমোস্ট 18 crore মতন কিন্তু ক্যাশও রয়েছে। তাহলে কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম না, সেটা কিন্তু বলা যেতে পারে কি 5 স্টার ব্যালেন্স শিট, ঠিক আছে? আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, তাহলে দেখুন 1794 5 বছর আগে, 2237, 1822। তো 2021 কোম্পানির রেভিনিউ কিছুটা কমেছিল। কেন কমেছিল? কারণ কোম্পানি এই সময় কিন্তু কোভিড ছিল, লকডাউন ছিল, সব বন্ধ ছিল। তারপরে দেখুন 2581 হচ্ছে কত, 3135। তো কোম্পানি 21 বাদ দিয়ে যে সময় বিজনেস টোটালি বন্ধ ছিল, স্বাভাবিকভাবে রেভিনিউ কী করে আসবে? তো কোম্পানি কিন্তু রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়িয়েছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 138, সেটা 544, 544টা 2021 দাঁড়িয়ে 354 হয়েছে, কিছুটা কমেছিল। 354টা আবার 486, 486টা হচ্ছে 469। তো এই 2023 দাঁড়িয়েও কিন্তু কিছুটা কমেছে। কেন কমেছে একটু আগে আলোচনা করলাম যে কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির কিন্তু মেন বিজনেস হচ্ছে এক্সপোর্টের বিজনেস, যেটা ইউরোপ কান্ট্রি এবং আমেরিকার দেশগুলোতে যারা এক্সপোর্ট করে। তো সেখান থেকে অর্ডার কম এসছে ইনফ্লেশনের জন্যে, যার জন্যে কিন্তু 2023 দাঁড়িয়ে হচ্ছে কোম্পানি প্রতি কটা কোম্পানির কিন্তু প্রফিটে এরকম একটা গিরাওয়াট দেখা গেছে। কিন্তু আমরা যদি রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে যে কোম্পানি কিন্তু রেভিনিউ ভালো আর্ন করেছে। তাহলে এখানে আরেকটা কি কাজ করেছে? আরেকটা কাজ হচ্ছে এটাই যে এই সময় পিরিয়ডটা, অর্থাৎ 2022-23 সময় পিরিয়ডটা, এই সময় পিরিয়ডটা কিন্তু ক্রুড অয়েলের দামও ছিল বেশি। অর্থাৎ কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির কিন্তু মেন যে কাঁচামাল সেটা হচ্ছে কি ক্রুড অয়েল। তো ক্রুড অয়েলের দাম বেশি থাকার জন্য কিন্তু এই কোম্পানিগুলোর কস্টিং খরচা বেশি হয়ে গেছে। তো রেভিনিউ বাড়লেও কোম্পানিগুলোর প্রফিট কিন্তু কমে গেছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2023 প্রোমোটারের শেয়ার হোল্ডিং দেখলে দেখা যাবে 49.1% স্টেক রয়েছে প্রোমোটার, এফআইএস কত 6.5% স্টেক রয়েছে এফআইএস, এবং ডিআইএস হচ্ছে 18% স্টেক রয়েছে। তো আমরা যদি প্রিভিয়াস যেটা দেখি, দেখুন ডিসেম্বর 2022 দেখলে দেখা যাবে ডিসেম্বর 2022 প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, প্রোমোটার কিন্তু 45.7% স্টেক হোল্ড করছে। আর যদি আমরা ডিআই দেখি, ডিআই দেখলে দেখা যাবে যে 13.8% স্টেক হোল্ড করছে। তাহলে দেখা যাচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তার স্টেক বাড়িয়ে কত করেছে, 18 করেছে, এবং 45 থেকে কত করেছে প্রোমোটার, 49 করেছে। তাহলে প্রোমোটার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু তারা তাদের স্টেকটা বাড়িয়েছে, ঠিক আছে? আর যদি পাবলিক দেখি, দেখুন পাবলিকের স্টেক কিন্তু ক্রমশ কমছে। এটা যে কোনো কোম্পানির জন্য কিন্তু ভালো। দেখুন সেই সব কোম্পানিগুলোতেই মানে ইনস্টিটিউশন ইনভেস্টররা প্রবেশ করবে বা প্রোমোটার তার স্টেক বাড়াবে যেসব কোম্পানিগুলোর মধ্যে দম আছে। কারণ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা কিন্তু সেসব কোম্পানিগুলোতেই প্রবেশ করবে যারা, যেসব কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং পোটেনশিয়াল আছে ওপরে ওঠার, কারণ তারা হচ্ছে ভালো মতন অ্যানালাইসিস করে কিন্তু কোম্পানিগুলোতে প্রবেশ করে। ডোমেস্টিক ইনস্টিটিউশনের মধ্যে কারা রয়েছে? মিউচুয়াল ফান্ড রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, ঠিক আছে? দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, তাহলে মিউচুয়াল ফান্ড দেখুন 8%, 8.5% মতন স্টেক হোল্ড করছে, যেখানে 23টা মিউচুয়াল ফান্ড রয়েছে। ফ্র্যাঙ্কলিন 2.5%-এর উপরে কিন্তু স্টেক হোল্ড করছে, মতিলাল ওসওয়াল 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, এবং নিপন ইন্ডিয়া কিন্তু 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 6.27%, 153টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। আমি যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে 8%, 8.46%, 12টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি কিন্তু একাই 8%-এর উপরে স্টেক হোল্ড করছে। তাহলে বুঝতে পারছেন তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা কেন স্টেক বাড়াচ্ছে এবং প্রোমোটার কেন স্টেক বাড়াচ্ছে? কোম্পানির মধ্যে দম আছে,
সার্টেন একটা এক্সটার্নালি কারণে কী হয়েছিল, যখন ইনফ্লেশন হলো বা ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, তার জন্যই আরও বেশি ইনফ্লেশনটা মাথা চাড়া দিয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য। তো এইসব কারণে কিন্তু ক্রুড অয়েলের দাম বেড়ে গেছিলো। মাঝখানে ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ার জন্য কিন্তু এই কোম্পানিগুলোর র ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেছিলো। তার পাশাপাশি ইনফ্লেশনের জন্য কিন্তু বিদেশের থেকে অর্ডার কম এসেছিলো। তো সব কিছু একসাথে ইম্প্যাক্ট করেছে এই কোম্পানিগুলোকে। আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানি অনলি ফর 31,000 করোড় কিন্তু মার্কেট ক্যাপ। তাহলে কোম্পানি হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, ঠিক আছে। কারেন্ট প্রাইস চলছে কত, 2306। পি রেশিও দেখুন 39.4, এবং আরও সিই যদি দেখা যায় তাহলে 29.7, এবং আরও ই দেখা যায় তাহলে কিন্তু 22.7, ঠিক আছে। আর ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু 2। তাহলে আমরা কোম্পানির পি রেশিও বলুন, আরও সিই বলুন এবং আরও ই বলুন, যতগুলো দেখলাম সব কটা কিন্তু সুইটেবল রয়েছে, অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য একদম কিন্তু পারফেক্ট বলা যেতে পারে। আর ফেস ভ্যালু কোম্পানি কিন্তু 2 আছে, মানে কোম্পানি কিন্তু ভবিষ্যতে স্প্লিটও দিতে পারে। টোটাল কেমিক্যাল সেগমেন্টে যেসব কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে পিডিলাইট হচ্ছে নাম্বার 1, এবং দীপক নাইট্রেট আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু নাম্বার 6-এ রয়েছে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী। আমরা যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 5 বছরে 37% করে কম্পাউন্ড সেলস গ্রোথ দেখা যাচ্ছে, এবং 3 বছরে 24%, এবং কারেন্ট ইয়ারে কিন্তু -2 রয়েছে, ঠিক আছে। আমি যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখুন প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছরে কত 59 রয়েছে, 3 বছরে 11 রয়েছে, এবং কারেন্ট ইয়ারে -13 রয়েছে। তো কারেন্ট ইয়ারে -13 থাকার পিছনে কারণ আমি বলেছি, ঠিক আছে। মানে কোম্পানি এখন ভালো করছে কিন্তু, ঠিক আছে। কারেন্ট ইয়ার মিনস এখন ভালো করছে, কারণ 3 বছর এখানে দুটোই কিন্তু আমরা দেখলাম হচ্ছে 3 বছরে দেখাচ্ছে কত 24%, কিন্তু লাস্ট 1-1.5 বছরে কিন্তু কোম্পানির যে প্রফিট, বা 2 বছরে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু পড়েছে, যার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি কোম্পানি সিজিআর গ্রোথ দেখুন 10 বছরে কোম্পানিটি 54% করে রিটার্ন বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন, একজন শেয়ার হোল্ডার যে কোম্পানিটা স্টেক হোল্ড করছে 10 বছর ধরে, তাকে 54% হারে রিটার্ন বানিয়ে দিয়েছে। কোম্পানিটা 5 বছরে 53% হারে রিটার্ন বানিয়ে দিয়েছে, এবং 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে কিন্তু 9% রিটার্ন বানিয়ে দিয়েছে। এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে এরকমই রিটার্ন বানানোর মতন ক্যাপাসিটি কিন্তু আছে, কারণ কোম্পানির বিজনেসটা দেখেছিলাম কি ডাইভার্সিফাইড, কোনো একটা সেগমেন্টে নেই। কোম্পানি কেমিক্যালের প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু তার এগ্রোকেমিক্যাল সেগমেন্টেও রয়েছে, রাবার সেগমেন্টে রয়েছে, পার্সোনাল কেয়ার রয়েছে, ফুয়েল রয়েছে। তো টোটাল যে তার পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটা কিন্তু ডাইভার্সিফাইড, এটা মাথায় রাখবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানির কিন্তু ভালো সময় চালু হতে চলেছে, বা বলতে পারেন চালু হয়ে গেছে। তো এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না, এই কোম্পানিটা কিন্তু কয়েক গুণ রিটার্ন এখান থেকেও বানিয়ে দেওয়ার মতন কিন্তু ক্যাপাসিটি কোম্পানিটার মধ্যে আছে। দেখুন আমরা একটু আগে দেখলাম চার্টটা, তো আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু স্মুথলি ভালো একটা রিটার্ন দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লাস্ট 2 বছরে কোম্পানিটা কিন্তু এরকম কনসলিডেট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে সময়টা, এই সময়টা কিন্তু পার হয়ে গেছে। কোম্পানির কিন্তু ভালো সময় আসতে চলেছে, যেখানে কোম্পানি কিন্তু আরও মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের কিন্তু বানিয়ে দেবে, ঠিক আছে। তো এই ছিল দীপক নাইট্রেট নিয়ে ডিটেলসে আলোচনা, যেখানে আমরা কোম্পানিটার বিজনেস মডেল, আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল, আমরা সেলস গ্রোথ, প্রফিটেবিলিটি, ব্যালেন্স শিট, শেয়ার হোল্ডিং প্যাটার্ন সব কিছু চেক করলাম। তো এই আলোচনাটা যদি ভালো লাগে, প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন, একটা লাইক করবেন, কারণ লাইক করলে আমি বুঝতে পারি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে কিনা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।